আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মনে রাখবেন, গাজা, ফিলিস্তিন এবং মুসলমানদের উপর যে গণহত্যা হয়েছে তার দায় একা ইসরায়েলের নয়। মনে রাখতে হবে, পুরো ইউরোপ মিলে ইসরায়েলকে মুসলমানদের গণহত্যার জন্য সহযোগিতা করেছে। কানাডা দাবি করেছিল যে তারা ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে না, কিন্তু যখন ইসরায়েলের অত্যাচার, শিশু হত্যা সবকিছু প্রকাশ্যে আসতে লাগলো, যখন জাতিসংঘের রিপোর্টগুলো সামনে এলো, তখন কানাডায় ব্যাপক বিক্ষোভ শুরু হলো। সারা বিশ্ব কানাডাকে লজ্জা দিতে লাগলো, সমালোচনা করতে লাগলো। শুধু কানাডাতেই নয়, জার্মানি, ফ্রান্স, ব্রিটেনেও সমালোচনা হচ্ছিল। তখন কানাডা তার জনগণকে ধোঁকা দিল, বিশ্বকে মিথ্যা বলল এবং বলল, আমরা তো অস্ত্র দিচ্ছি না। আর এখন আপনার সামনে ইনভেস্টিগেটিভ রিপোর্ট আছে। ফাঁস হয়ে গেছে যে কানাডার সামনে থেকে না বললেও ভেতরে ভেতরে আমেরিকার মাধ্যমে ইসরায়েলকে অস্ত্র দিয়েছে। এখন আপনি ভেবে দেখুন কেন দিয়েছিল। কারণ কানাডারও মুসলমানদের সাথে সমস্যা আছে, আরব মুসলমানদের সাথে সমস্যা আছে এবং তারা ইসরায়েলকে খুশি রাখতে চায়। কানাডার মতো আরও অনেক দেশ আছে যারা মুখে বলছে যে তারা ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করেছে, কিন্তু বাস্তবে তারা অস্ত্র দিয়েছে। এদিকে গাজায় পানি সরবরাহের কাজ করার জন্য অনেকেই দায়িত্ব নিয়েছেন। এই পরিস্থিতিতে হামাস একজন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে, যিনি গাজায় পরিষ্কার পানি সরবরাহের কাজে ছিলেন, যাতে গাজার মানুষ সুপেয় পানি পায়। হামাস দাবি করেছে সে আল শাবাব গ্রুপের সদস্য এবং ফিলিস্তিনিদের গাদ্দার, ইসরায়েলের জন্য কাজ করছিল। এই ঘটনার পর গাজার ভেতরে যে সামান্য পরিষ্কার পানি আসছিল তাও এখন বন্ধ হয়ে গেছে। ইসরায়েলকে হয়তো অন্ধভাবে অস্ত্র কিনতে হয়েছে, অস্ত্রের পেছনে বিপুল টাকা খরচ করে তাদের দেশকে ক্ষতির মুখে ফেলেছে। এই যুদ্ধ ইসরায়েলের জন্য খুব ব্যয়বহুল হয়েছে, কিন্তু ইসরায়েলের যে কোম্পানিগুলো অস্ত্র তৈরি করে, রিপোর্ট বলছে তারা প্রচুর লাভ করেছে। এখন আপনি ভাবুন, ধরে নিলাম হামাস একটি সন্ত্রাসী সংগঠন, হামাস একটি দুর্বল সংগঠন। ইসরায়েল 2.5 বছর ধরে হামাসকে মারল, কিন্তু হামাস কি মুছে গেল? হামাস মুছে যায়নি। এতে শেষ নয়, আমেরিকা, ইসরায়েল একজোট হয়ে হামলা করেছে, তবু হামাস মুছে যায়নি। চলুন, যদি হামাস এতটাই দুর্বল হয়, তাহলে এখন ইসরায়েল ভিক্ষা চাইছে কেন? কেন আশপাশের দেশগুলোর কাছে ভিক্ষা চাইছে শক্তির জোরে হামাসকে গাজা থেকে মুছে দিতে? রিপোর্ট দেখুন, নেতানিয়াহু তার সব প্রতিবেশী দেশকে বলছে শক্তির মাধ্যমে হামাসকে গাজা থেকে মাটির সঙ্গে মিশিয়ে দিন। অন্যদিকে ইসরায়েল এখন বড় ঘোষণা দিয়েছে মিশরের দিকে, মিশরের ভেতরে নয়, কিন্তু মিশরের কাছাকাছি সীমান্তের কাছে তারা ইহুদি বসতি বানাবে, ইহুদিদের সেখানে বসাবে। যেসব আরব দেশ ইসরায়েলকে সমর্থন দিয়েছে, জর্ডান হোক, মিশর হোক, অন্য আরব হোক, দেরিতে হলেও সবার জন্য এই ইসরায়েলি একদিন হুমকি হয়ে দাঁড়াবে। ইসরায়েলের মানসিকতা কি আপনি বুঝতে পারছেন? আপনার স্ক্রিনে যে ব্যক্তি আছেন তিনি একজন মেয়র, ইসরায়েলের একটি বড় শহরের মেয়র। তিনি বলেছেন, আমাদের কাছে গাজাকে পুরোপুরি শেষ করে দেওয়ার এক সোনালী সুযোগ ছিল। তিনি বিয়ার শেভার ডেপুটি মেয়র শিমন তুবুল। তিনি ইসরায়েলের বড় টিভি চ্যানেল 14 গিয়ে বলেছেন, আমাদের প্রতিদিন 1 লাখ থেকে 1.5 লাখ ফিলিস্তিনিকে হত্যা করা উচিত ছিল। যতদিন না গাজার মানুষ শেষ হয়ে যায়, গাজা পুরোপুরি ধ্বংস হয়ে যায়, ততদিন প্রতিদিন 1 থেকে 1.5 লাখ ফিলিস্তিনি মারতে হতো। এটা ইসরায়েলের একটি বড় শহরের মেয়র বলছে। এটাই তাদের মানসিকতা। যদিও আপনার দেশেও অনেক রাজনৈতিক নেতা আছেন যারা আপনার দেশের মুসলমানদের নিয়ে এমন মানসিকতা পোষণ করেন, তাই মুসলমানদের বুঝতে হবে এক হওয়া কত জরুরি এবং এদের বয়কট করা কতটা জরুরি। ওদিকে গাজায় ইসরায়েল 1000 বছরের পুরনো ফিলিস্তিনি সাংস্কৃতিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে। ভবন, ইমারত সব ধ্বংস করেছে। যেসব অবকাঠামো ফিলিস্তিনিদের ইতিহাস ছিল, সেসব শত শত নিদর্শন তারা চুরি করে নিয়ে গেছে। সেখানে ঐতিহাসিক বই ছিল, ফিলিস্তিনিদের সাংস্কৃতিক সম্পদ ছিল, সব চুরি করে ইসরায়েল নিয়ে গেছে। এটাই ইসরায়েল। অন্যদিকে গাজায় কোথাও বৃষ্টি, কোথাও অন্য বিপদ, কোনো কষ্টই যেন শেষ হচ্ছে না। এখন এই ভাঙা বাড়িটি এক ঝটকায় ভেঙে পড়তে পারে, কিন্তু যার বাড়ি সেই ফিলিস্তিনি 1.5 বছর ধরে খোলা আকাশের নিচে তাঁবুতে থাকে এবং ক্লান্ত হয়ে যখন সে নিজের এলাকায় ফিরে আসে, তখন আবার সেই ভাঙা বাড়িতেই থাকতে বাধ্য হয়। গাজায় এখনও পরিস্থিতি ভালো নয়, কখনো গুলির শব্দ, কখনো বোমাবর্ষণের শব্দ শোনা যাচ্ছে। ওখানে অবস্থা এতটাই খারাপ যে এই দৃশ্যটি দেখুন। ওয়েস্ট ব্যাংকে আল জাজিরার একজন সাংবাদিককে ইসরায়েলি সন্ত্রাসী সৈন্যরা গুলি করেছে। গত 1.5 বছরে ইসরায়েল পৃথিবীর যেসব সাংবাদিকদের যারা গাজায় ছিলেন তাদের এক এক করে লক্ষ্য করে হত্যা করেছে। সাংবাদিকদের খুঁজে খুঁজে মেরেছে। আল জাজিরার সাংবাদিকদের তারা আগেও হত্যা করেছে, আর আজ আবার ওয়েস্ট ব্যাংকে আল জাজিরার সাংবাদিকদের উপর গুলি চালিয়েছে ইসরায়েল। এটা বলা যায় না যে ইসরায়েল ভুল করে গুলি করেছে, কারণ আল জাজিরার সাংবাদিক গুলি খাওয়ার পরপরই ওই সময়কার ভিডিও ধারণ করেছে। সেখানে দেখা গেছে আশেপাশে থাকা অন্য সাংবাদিকদেরও ইসরায়েলি সেনারা ধরে নিয়ে গেছে। ওদিকে ইসরায়েলি সেটলাররা ফিলিস্তিনিদের বাড়িঘর ও গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এটি ওয়েস্ট ব্যাংকের দৃশ্য। আর আরবের পুরুষত্বহীন শাসকরা আমেরিকার সাথে ডিল করতে ব্যস্ত।
ما بقوا অন্যদিকে ইসরায়েল আবারও আন্তর্জাতিক অপরাধ আদালতকে বলেছে তাদের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তা বাতিল করতে। এদিকে রিপোর্ট এসেছে ইসরায়েল যে বিদেশিদের সেনাবাহিনীতে নিয়োগ করছিল সেখানে লক্ষ্য করা গেছে যে প্রায় 30% ফাইটার আমেরিকা থেকে এসেছে ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দিতে, আর 18% সৈন্য রাশিয়া থেকে এসেছে যারা ইসরায়েলের দলে ভিড়েছে, 12% ফ্রান্স থেকে এসেছে এবং 7% ইউক্রেন থেকে এসেছে যারা ইসরায়েলের সেনাবাহিনীতে যোগ দিয়ে গাজা ও ফিলিস্তিনের গণহত্যায় অংশ নিয়েছে। ওদিকে ইসরায়েলের একটি বিশেষ সামরিক ঘাঁটি আছে, সে মিলিটারি বেসে ইসরায়েলি সৈন্যরা নিজেদের মধ্যে কোন একটি বিষয় নিয়ে কুকুর বিড়ালের মতো মারামারি শুরু করে দেয়। এদিকে কানাডা থেকে এসেছে একটি সুন্দর খবর। কানাডার একটি ঐতিহাসিক স্থানে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়েছে। একইভাবে বেলজিয়ামেও ফিলিস্তিনের সমর্থনে ও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। ওদিকে রাশিয়া ও সিরিয়ার মধ্যে চুক্তি হয়ে গেছে। রাশিয়া এখন বড় সংখ্যায় নিজের সেনা সিরিয়ায় পাঠাবে এবং ইসরায়েলের সীমান্তের কাছাকাছি এলাকায় তাদের সেনা মোতায়েন করবে, যাতে ইসরায়েলি সৈন্যরা সিরিয়ার ভেতরে ঢুকতে না পারে। অন্যদিকে আমেরিকা ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাবনা আনছে যাতে ইরানের উপর চাপ সৃষ্টি করা যায়। এই একই প্রস্তাবনা E3 দেশগুলো নিয়ে আসছে। এই প্রস্তাবনায় থাকবে যে ইরানকে অবশ্যই IAEA এর সঙ্গে কাজ করতে হবে, নইলে আরও ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। ওদিকে মোহাম্মদ বিন সালমান বলেছেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং আমি ব্যক্তিগতভাবে সর্বোচ্চ চেষ্টা করব যেন ইরান ও আমেরিকার মধ্যে একটি চমৎকার চুক্তি হয়। আমি জানি এটি সম্ভব এবং যদি এ চুক্তি হয় তাহলে এলাকায় শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। অন্যদিকে দুবাইতে এয়ার শো চলছে। বিশ্বের বড় বড় শক্তিগুলো সেখানে তাদের বিমান সামরিক শক্তি প্রদর্শন করছে। UAE ইরানকে অনুমতি দেয়নি যে তারা তাদের এয়ার পাওয়ার প্রদর্শন করবে, কিন্তু খবর হচ্ছে এই এয়ার শোতে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী উপস্থিত ছিলেন। ওদিকে নেতানিয়াহু স্বীকার করেছেন যে গত বছর তারা ইরানের উপর 360 ডিগ্রি থেকে হামলা করেছে, মানে 4 দিক থেকে আক্রমণ চালানো হয়েছে। এটি অত্যন্ত বড় স্বীকারোক্তি। তিনি স্বীকার করেছেন যে ইরানের ভেতরে হামলা হয়েছে, ইরানের উপর সাইবার আক্রমণ চালানো হয়েছে, 4 দিক থেকে ইরানকে হয়রানি করেছে ইসরায়েল। এবং এরপরও নেতানিয়াহু বলছে এখনও আরও অ্যাকশন প্রয়োজন, অর্থাৎ ইরানের উপর আবারও হামলা করা জরুরি। এই শয়তানের বংশ ইরানের উপর হামলার চিন্তায় দিনরাত পাগল হয়ে আছে, কারণ পুরো দুনিয়ার 57 মুসলিম দেশের মধ্যে একটাই দেশ ইরান যে ইসরায়েলকে চাটে না, বরং প্রকাশ্যে তার মুখোমুখি দাঁড়িয়ে তাকে আঘাত করার ক্ষমতা রাখে। আর যে ইসরায়েলের পাশে দাঁড়ায় ইরান তার সাথেও লড়াই করতে সাহস রাখে। বাকি আপনার আরবদের কথা বললে মোহাম্মদ বিন সালমান তো আমেরিকার সঙ্গেই ডিল করতে ব্যস্ত। আর লিখে নিন, আমি এখনই বলছি, বিন সালমান খুব শিগগিরই এমন এক তেলবাজি করবে যাতে ইসরায়েলকে সে নিজের বাবা বানিয়ে ফেলবে। আর এটাও বলছি, মোহাম্মদ বিন সালমান নেতানিয়াহুর খুব কাছের হয়ে উঠবে। ভেতরে ভেতরে ইসরায়েলের সঙ্গে তারা আগে থেকেই সহযোগিতা করছে। শুধু একটাই ভয়, দুনিয়ার মুসলমানদের সামনে তার ইজ্জত না উঠে যায়, তাই সে প্রকাশ্যে আসছে না, নইলে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র হয়ে যেত সৌদি আরব। ওদিকে ইরানের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন তারা ভাবছেন যে রাশিয়া ও চীন যেন ইরান ও IAEA এর মধ্যে একটি সমঝোতা করিয়ে দেয়। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান কয়েকদিন আগে বলেছিলেন যে আমাদের তেহরান খালি করতে হবে। এই কথায় অনেকেই হকচকিয়ে গিয়েছিল। একটি দেশের রাজধানী কি সত্যি খালি করা সম্ভব? কি এমন বিপদ? ইরানে এ নিয়ে ব্যাপক আলোচনা হয়। পরে এক নারী সরকারি কর্মকর্তা ব্যাখ্যা দেন, প্রেসিডেন্ট যা বলেছেন তা বাস্তবে সম্ভব নয়, তেহরান খালি করা মোটেই সম্ভব নয়। তিনি বলেন, প্রেসিডেন্ট কথাটা এমনভাবে বলেছেন যাতে জনগণ বুঝতে পারে তেহরানের পরিস্থিতি কতটা ভয়াবহ এবং মানুষকে সতর্ক করা যায় যে তাদের শহর একটি বড় বিপদের মধ্যে রয়েছে। এদিকে সৌদি আরব ও আমেরিকার মধ্যে যে ডিল হয়েছে, যখন বিন সালমান আমেরিকায় গিয়েছিলেন তার বিস্তারিত এখন আমার হাতে এসেছে। ডিল অনুযায়ী 1. সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে 100-এর বেশি ট্যাঙ্ক কিনবে। 2. ভবিষ্যতে F-35 যুদ্ধ বিমানও পাবে সৌদি আরব। 3. যুক্তরাষ্ট্র সৌদি আরবে একটি সিভিল নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট তৈরি করবে। আর সব কিছু সৌদি আরব বিনা দামে পাচ্ছে না। সৌদি আরবকে মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েক ট্রিলিয়ন ডলার ব্যয় করতে হবে, তারপরই আমেরিকা এইসব সুবিধা তাকে দেবে। বিভিন্ন ধরনের অস্ত্রের পাশাপাশি AI ও উন্নত প্রযুক্তিতেও দুপক্ষ একসাথে কাজ করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।